বিদ্রোহী ইন হলেই কল্যাণ আউট। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিদিন আরো নিঃসঙ্গ হয়ে পড়ছেন, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আলটিমেটাম নিয়ে রাজনীতিতে তুঙ্গে চর্চা। আর ঠিক তখনই বিদ্রোহীদের উদ্দেশ্যে বার্তা দিলেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো যে কিভাবে কোটি কোটি টাকার জীবনদায়ী রক্ত অন্য রাজ্যে পাচার হয়ে যাচ্ছে আমাদের এই রাজ্য থেকে। জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের সামনে রাখবো যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন একের পর এক তার ঘনিষ্ঠ বৃত্তে থাকা মানুষজন, তখন 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে কালীঘাট তৃণমূলের বর্ষিয়ান সাংসদ তাদের উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দিলেন। কি বললেন দেখুন। মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলে কার্যত রাহুর ছায়া। যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। বিধানসভা, লোকসভা, এমনকি পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে সব। তার একদা বড় বড় প্লেয়াররা চোখের সামনে দিয়ে অন্য দলে চলে যাচ্ছেন। শিবির বদলের হিড়িক পড়ে গেছে। এরই মধ্যে এবার শিবির বদলুদের নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। আমি থাকবো না। আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরিয়ে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকবো। বর্ষিয়ান বিধায়ক মদন মিত্র, নতুন রাজনীতিতে পা দেওয়া কোয়েল মল্লিক, আমলা থেকে রাজনীতিবিদ হওয়া মনীশ গুপ্ত, বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। গত দুদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন একের পর এক রাজনৈতিক সঙ্গী। শুক্রবারও বিদ্রোহের সুর শোনা গেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলায়। আর এরই মধ্যে বাঁকুড়ায় 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে গিয়ে শিবির বদলুদের তীব্র ভাষায় নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে তো ইলেকশন নির্বাচন হবেই। তার নির্বাচনে হলে বিধানসভা নির্বাচনে অন্য যদি রেজাল্ট হয়, তার জন্য আমাকে অন্য জায়গায় চলে যেতে হবে। মানে এ তো ভাবা যাচ্ছে না, সব লজিক কখনো ভাবা যাচ্ছে। শেষ অবধি তৃণমূলের পরিণতি কি হবে, কজনই বা থাকবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যারা ছেড়েছেন তারা তিন রকম ভাবে শিবির পাল্টেছেন। এক হচ্ছে তারা কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন। দুই হচ্ছে তাদের এরকম 20 জন রয়েছেন যারা নামগোত্রহীন কার্যত এনসিপিআইতে তারা মিশে গিয়েছেন। এবং আরেকটা রয়েছে যারা সরাসরি বিজেপির হাত ধরে বিজেপি রাজ্যসভার উপনির্বাচনে তারা সাংসদ হয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেটার উত্তর আমি অর্ণবদার কাছে খোঁজার চেষ্টা করব, যে হঠাৎ করে এই বার্তাটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন দিতে হলো যে বিদ্রোহীদের কেউ কেউ যদি ফিরে আসেন তাহলে আমি আর নেই? সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়েছে নাকি অর্ণবদা? না, দেখুন, প্রথম কথা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাটা বলছেন তার মধ্যে তো তার দীর্ঘদিনের যে লালিত আবেগ, সেই আবেগটা রয়েছে, যে তিনি দুর্দিনেও ছেড়ে যাননি দলকে। এবং আজকে যারা ছেড়ে চলে গিয়েছেন, এবং আপনি শুরুতেই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্টের কথা বললেন, অত্যন্ত সুকৌশলী একটা স্টেটমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। সেটা হচ্ছে যে বলটা কোর্টে খেলে দিয়েছেন তাদের যারা ছেড়ে চলে যাচ্ছে। উনি পরিষ্কার করে এটাই ভাবার চেষ্টা করছেন যে তোমরা চলে যাচ্ছ ঠিক কথা, কিন্তু জনভিত্তি কি তোমাদের আছে? তোমরা যে জিতেছিলে কার প্রতীকে? তোমরা জিতেছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা পিছনে ছিল বলে। এইটা যদি না থাকে তাহলে তোমরা কি? জনগণ সত্যি সত্যি কি চোখে তোমাকে দেখছে? এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। মানুষ ছেড়ে চলে যেতে পারে, তারা বিভিন্ন রকমের তাদের ছোট বড় স্বার্থ থাকতে পারে, তারা ছেড়ে চলে যেতে পারে, কিন্তু মূল যে জায়গাটা দলের, সেটা তো ছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গাটাকে অস্বীকার করে তারা যদি আজকে সরাসরি একটা অন্য কোনো জায়গায় চলে যান, অন্য কোনো একটা শেল্টার নেওয়ার চেষ্টা করেন, বা অন্য কোনো একটা তাদের বিভিন্ন রকমের কারণ থাকতে পারে, তারা আমি বলছি একদিকে প্রলোভন বা বিজেপির হাতের দিকে ইঙ্গিত করছেন অর্ণবদা, কিন্তু আমি বলছি যে দলটা একদম প্রতিষ্ঠাতা থেকে শুরু করে দলটা কার্যত ঐক্যবদ্ধ এতদিন পর্যন্ত ছিল, আরে বহরে বেড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, সেই দলকে ধরে রাখতে না পারা, সেটা কি আমি বলছি দলের শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা নয়?
শীর্ষ নেতৃত্বের ব্যর্থতার তো একটা নয়, আমি বলছি যে দল পরিচালনার ক্ষেত্রে বলুন বা সরকার পরিচালনার ক্ষেত্রেও বলুন, 15 বছর ধরে সরকার চলেছে, কোনো ভুল হয়নি এরকম তো নয়, অসংখ্য ভুল হয়েছে। এবং সেই অসংখ্য ভুলের কথা আমি তো একাধিক কথা আপনাকেও বলেছি শুভ্র, এরকম ভুল জায়গায় হয়েছে শুধু নয়, সেই ভুলগুলোকে প্রশ্রয় দেওয়া হয়েছে, সবগুলোকে যখন ভুল নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলোকে কুৎসা বলা হয়েছে। যখন একটা বিপর্যয় আসে শুভ্র, তখন সেই ভুলগুলো হয় এবং সেই ভুলগুলো নিশ্চয়ই চলতে দেওয়া হয়, সেটা তো সব ক্ষেত্রে ঘটে। যখন একটা রেজিম পতন ঘটে তখন তার মধ্যে আমরা যখন কাটাছেঁড়া করি তখন আমরা তো খুঁজে বার করি যে এই ভুলগুলো ছিল এবং এই ভুলগুলোকে রেকটিফাই করা হয়নি। কিন্তু তার মানে কি এই যে 2,07,00,000 যে মানুষের ভোটটা পাওয়া গিয়েছে, 41% যে ভোটটা পাওয়া গিয়েছে, সেই যে মানুষজন এখনো পর্যন্ত তারা থেকেছে এই বিপর্যয়ের সময়ও আমি বলছি এটা সব দলে ওঠা পড়া যে কোনো রাজনীতিতে খুব স্বাভাবিক একটা ছবি, কিন্তু এই ছবিটা কি খুব স্বাভাবিক যে একটা দল কার্যত হেরে যাবার কয়েক ঘন্টার মধ্যে আজকে যখন 2 মাস কিছুটা সময় পেরিয়ে গিয়েছে কার্যত কালীঘাট তৃণমূল অস্তিত্বহীন হওয়ার দিকে ক্রমশ এগোচ্ছে? এই ছবি কি জাতীয় রাজনীতিতে আগে কোথাও কখনো দেখা গিয়েছে নাকি? নিঃসন্দেহে প্রশ্ন থাকলো, কিন্তু যেটা সায়ন্তনদের কাছে উত্তর দেবো সেটা হচ্ছে আজকের এই পরিণতির জন্য সরাসরি বিজেপির অঙ্গুলি হেলনের এবং বিজেপির তরফ থেকে প্রলোভনের অভিযোগ বারবার করা হচ্ছে। আমি দেখাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, কিন্তু তার আগে সায়ন্তনদা। না দেখুন, নাচতে না জানলে উঠোন বাঁকা, এটা হচ্ছে মূল কথা। আমরা প্রথম থেকে বলেছি, এই স্টুডিওতে আপনার সঙ্গে আলোচনাতে বলেছি যে দলটা ভোটে হেরে যাওয়ার পরে উঠে যাবে, থাকতে পারে না, কারণ এর কোনো আইডিওলজি নেই। শুধু রোজগার করার জন্য, লুটপাট করার জন্য এদের নেতারা কর্মীরা দলটা করেছে। এখন এটা সত্যিকারের ঘটনা, কেউ পুলিশের ভয়, কেউ সিবিআইয়ের ভয়, কেউ ইডির ভয়, এটা আশা রেখে যে আমরা যদি দল পরিবর্তন করি তাহলে আমাদের জেল যাত্রা হবে না, তাহলে আমাদের সম্পত্তি রক্ষা পাবে, এটা আশা করে তারা অন্য কোথাও ঝাঁপ মারছেন, নানাভাবে ঝাঁপ মারছেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূলের নেতাদের যদি ধরনের কোনো অভিযোগ থাকে আমি এই অভিযোগকে উড়িয়ে দিতে পারি। বলছি তাহলে আপনি এইটা বলছেন যে তাহলে বিজেপি সেক্ষেত্রে ওয়াশিং মেশিন হবে না, যাদের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক পদক্ষেপ হবে, তারা শিবির বদল করুক বা দল বদল করুক, যাবেন তা নিয়ে আমরা উৎসাহিত নই। মানুষ আমাদের কাজ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এদের সিন্ডিকেট রাজ সমাপ্ত করার এবং অবশ্যই পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠা করার। তার জন্য এরা কোথায় যাবেন, কি করবেন, কোথায় দৌড়বেন, কোথায় হাঁটবেন, না সরকারের কোনো উৎসাহ আছে না বিজেপির কোনো উৎসাহ আছে, তার জন্য বিজেপির এর সঙ্গে কোনো যুক্ত নেই। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, সেটা হচ্ছে এখন যারা বলছেন যে বাঁচতে বিজেপিতে গেছে তৃণমূলের এই নেতারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কেন বাঁচতে গেছে? তার মানে এরা অপরাধী, তার মানে 15 বছর অপরাধীরা আপনাদের সরকার চালিয়েছে, তাহলে এটা স্বীকার করছেন, তাহলে তারা স্বীকার করছেন যে এরা 15 বছর অপরাধের সঙ্গে যুক্ত ছিল। তাহলে এরা তো দল ছেড়ে দিল, দল তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তৃণমূল কংগ্রেসকে এদের একজনের কেউ অপরাধ করার জন্য, চুরি করার জন্য, গরু চুরি বা বালি চুরি করার জন্য দল থেকে বার করেছে? এরা বাঁচতে দল ছেড়ে দিয়েছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বা এখন হারাধনের 10টা ছেলের মতো যে 1-2জন টিকে আছেন তারা বলছেন এরা বাঁচতে পালিয়ে গেল। তা বাঁচতে যদি পালিয়ে যায়, কেন বাঁচতে পালিয়ে গেল? অপরাধী বলে বাঁচতে গেল? তাহলে আপনারা জানতেন এরা অপরাধী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তৃণ সমদয়। বেশ, হ্যাঁ, এরাও অপরাধী, তার মানে এরা পরোক্ষে মদত দিয়েছেন। এটারও আজকে বিচার হওয়া দরকার। আর যেটা কল্যাণবাবু বলছেন না ছেড়ে দেবো, সমস্যা হচ্ছে এখন হাতি গাড্ডায় পড়েছে, পিঁপড়েতেও লাথি মারছে, উনিও রাস্তা খুঁজছেন, যেহেতু উঠে যাবে সব বেরিয়ে গেল, আমার করে রাস্তা। হ্যাঁ, আমি বলছি নিঃসন্দেহে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু যে জায়গাটা বলছিলেন সায়ন্তনদা যে কার্যত স্বীকার করে নিচ্ছেন যে বাঁচতে যারা শিবির বদল করেছেন তার মানে তারা অপরাধ করেছেন, এটা যদি একটা দিক হয়, আর একটা দিক হচ্ছে তাদের বিরুদ্ধে অপরাধের যে অভিযোগ, এই যে শিবির বদল বা দল বদল করার পর তদন্তের গতি শ্লথ হয়ে যাবে না তো সেক্ষেত্রে? এই প্রশ্নটা থাকলো আমাদের। আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। প্রদীপদা, দেখুন, আমি বারে বারে বলছি যে তৃণমূল কংগ্রেসের যত ভাঙছে এবং ঋতব্রত তৃণমূলে যত যোগদান হচ্ছে তত বিজেপির চিন্তা বাড়ছে। তার কারণ মানুষের বিজেপির কাছে আশা হচ্ছে যে যত টেন্টেড তৃণমূল কংগ্রেসের লোক আছে, যার নামে যা অভিযোগ আছে তার সঠিক তদন্ত, দ্রুত তদন্ত এবং শাস্তি, সেটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে শ্লথ হচ্ছে।
তার কারণ আজকেও আপনারা দেখেছেন বেআইনি নির্মাণ কার্যালয় ভাঙা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু বেআইনি নির্মাণ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদের নাম বলেছিলেন তাদের অনেকে আবার এখন হচ্ছে গিয়ে আমাদের ঋতব্রত তৃণমূলে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা শ্লথ গতি। আমাদের গার্ডেন রিচে যে ভেঙে গেল গোডাউন, মারা গেল, তাদের যে তদন্ত, তার মানে এই প্রশ্নটাই তো ওঠে যে ঋতব্রত তৃণমূলে যখন তারা যাচ্ছেন বা শিবির বদল করছেন, এই আশঙ্কাটা তাহলে আপনিও করছেন যে তার মানে তাদের বিরুদ্ধে শিবির বদল করলে তাদের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে তদন্ত সেই গতিটা শ্লথ হয়ে যাচ্ছে, ওয়াশিং মেশিন হয়ে যাচ্ছে। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার কার্যালয়ের বিরুদ্ধে বেআইনি বাড়ি ভাঙার যত তৎপরতা, প্রত্যেকের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই তৎপরতাটা কোথাও গিয়ে সবাই আমরা দেখতে পাচ্ছি শ্লথ হচ্ছে, এবং সেই জন্য ঋতব্রত তৃণমূল কংগ্রেসে ভিড় হচ্ছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন তার ভিত্তিটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভ পোস্ট, যেখানে বলছেন যে যারা চলে যাচ্ছেন তারা আবার আমার সাথে যোগাযোগ রাখছেন। ফলে এই যে একটু আগে অর্ণবদা বলছিলেন যে একটা কিছু অংশের মানুষ, 41% মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যাদেরকে ভোট দিয়েছে তারা মানুষের আবেগ নিয়ে আগেও ছিনিমিনি খেলেছে, এখনও খেলছে, তার কারণ তারা কখনোই এক জায়গায় থাকছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার সঙ্গে যোগাযোগ রাখছে, তাহলে তার সঙ্গে যোগাযোগ রাখার মানে কি? যে মমতা বন্দ্যোপাধ্যায় জানে কে কখন যাবে, কে আসবে, কতদিন ধরে থাকবে, এই সমস্ত হচ্ছে। আমি বলছি তৃণমূল কংগ্রেস নিজেদের সার্বিকভাবে বাঁচতে চাইছে, তারা মানে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচতে চাইছে, যে লোকগুলোকে পাঠিয়েছে তারা তার বিরুদ্ধে যেন ব্যবস্থা, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় যাতে শ্রীঘরে না যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে শ্রীঘরে না যায়, বেআইনি বাড়ি ভাঙাটুকুনি অবধি যেন থাকে, এইটার ব্যবস্থা সুনিশ্চিত করছে। আমি বলছি তার মানে এইগুলো হচ্ছে শিবির বদল করা বা অন্য দলে যোগ দেওয়া, আমি বলছি বা একটা সম্পূর্ণ নামগোত্রহীন দলে যোগ দিয়ে এনডিএ কে সমর্থন করা, এইগুলো সবই কি হচ্ছে বাঁচার কৌশল? আমার প্রশ্ন তাহলে এইখানে থেকে যায়, যেটার উত্তর শীর্ষেন্দুদা দেবেন, সেটা হচ্ছে দল বদল করলে, শিবির বদল করলে যদি তদন্তের গতি শ্লথ হয়ে যায় তাহলে কি দিনের শেষে এটা বলা যায় যে ল উইল টেক ইটস ওন কোর্স, নিজের আইনের পথে চলবে? পিসি ভাইপো দুজনকেরই ভাবছে, প্রত্যেকের নেতা নেত্রীদের ভাবছে যে তোমার যাবো মন ধরে রাখবো কতক্ষণ, আর মন জানে অন্তর জানে যন্ত্রণার ওজন, ধরে রাখবো কতক্ষণ। কে যে থাকবে আর কে থাকবে না তিনিও জানেন না, উনিও জানেন না যে তিনি থাকবেন কি থাকবেন না। 21শে জুলাই একটা শহীদের দিবস, সেই শহীদ দিবসের 3টে কোন জায়গায় যাবে? আজকে যে কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত পতাকা বহন করে ঝড় বৃষ্টি জল মাথায় নিয়ে তাদের নেতাদের পিছনে গেলেন, তাদের পাশে দাঁড়ালেন, তারা কোথায় যাবে? তারা তো হতাশ। তাদের সেই নেতা নেত্রীরা আজকে এই দলে, আজকে ওই দলে, একই দলের ABCD, কি অবস্থা, কি সেই যোগ্যতার সেই প্ল্যান, সেই নেতাজি ইন্ডোর থেকে আমার এই A প্ল্যান আছে, B প্ল্যান আছে, C প্ল্যান আছে, আর কতগুলো প্ল্যান দেখাবেন? যে নেতারা যাবেন এক জায়গায় সেখানে বেঁচে যাবেন, সে তো হতে পারে না। সত্যি তো তাই যে জাভেদ খানের ছেলের 90টা বেআইনি নির্মাণ কোথায় ভাঙা হচ্ছে? আজকে অভিষেক ব্যানার্জির যেমন ভাঙতে হবে তেমনি জাভেদ খানের ছেলেরও ভাঙতে হবে। ববি হাকিমের সই আছে মেয়র হিসেবে, সে কেন অ্যারেস্ট হবে না? নির্মল ঘোষ গেলেই নাকি আরজি করের মামলা অন্যদিকে করে, সে কেন অ্যারেস্ট হবে না? পুলিশের মাথায় বোম মারুন, কেষ্ট কেন অ্যারেস্ট হবে না? আমার দলে এলে সে কিন্তু ধীরে 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 পরে দেখা যাবে, আর উনি থাকলে ইডি সিবিআই সব যাবে, এটা হবে না। রং দেখা চলবে না, পুলিশ প্রশাসনকে রং দেখা চলবে না, আইন সবার জন্য সমান, এটাই আমরা মানব। ভরসা যখন ইন, ভয় যখন আউট, এই ভরসার আমরা প্রত্যেকের কাছে রাখতে চাই যে নতুন দল যখন এসছে সেই নতুনভাবে আইনের শাসনে আমরা বাঙালিরা এই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, সেটাই আমরা দেখতে চাই। এইভাবে আমরা এগিয়ে যেতে চাই। হ্যাঁ, আমি বলছি একেবারে নির্মল ঘোষ FIR নেমড, তা একেবারে খোদ রাজ্যের পরিবহন মন্ত্রী পর্যন্ত বলেছিলেন গ্রেফতার তাকে হতেই হবে। ছেলে গ্রেফতার হয়েছেন, আজকে যখন তাকে রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে যাওয়া হলো তাকে বিক্ষোভের মুখে পড়তে হলো, কিন্তু নির্মল ঘোষকে কেন এখনো ছোঁয়া যাচ্ছে না, এই প্রশ্নের উত্তর এখনো অনেকের কাছেই অজানা। তবে শান্তনদের কাছে উত্তর নেব, তবে তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইঙ্গিতপূর্ণ একটা কথা বলেছেন। আজকে কি বলেছেন দেখুন। आसन पार्टी जीता तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है, मानोगे? और अगर किसी को मेरे से दिक्कत है, मैं तो चुनौती देता हूं भाई, 60 MLA गए, कुछ लोग गए, 20 MP गए, मैं आपको चुनौती देता हूं, आप लौट के आओ ममता बनर्जी के पास, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। ओपन चैलेंज दे रहा हूं, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूं।
24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा मिलेगा। শান্তন্দা 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দেবেন যারা মুখ ফিরিয়েছেন বা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে যারা শিবির বা দল বদলেছেন, এবং পুরোটা হচ্ছে আপনাদের গেম প্ল্যান। দেখুন, আমার জানা নেই কে কাকে দায়ী করে শিবির বা গেম পাল্টেছে। আমি পরিষ্কার ভাষায় মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, বা তার বিরুদ্ধে এবং দুর্নীতির অভিযোগ আছে। যারা শিবির পাল্টেছে তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। কেউ গরু চুরি করেছেন তো কেউ বালি চুরি করেছেন, কেউ বালি চুরি করেছেন তো কেউ কয়লা চুরি করেছেন। আজকেও পুরুলিয়াতে একজন শিক্ষিকা আত্মহত্যা করেছে, চাকরিটা তার চলে যাবে সামনের মাসে। ওই 26,000 যে চাকরি বাতিল হয়েছিল তার দায়টাই অভিষেক ব্যানার্জিদের নিতে হবে, তার দায় পার্থ চ্যাটার্জিকে নিতে হবে। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে অভিযোগগুলো ছিল সেই এই দল বদল বা শিবির বদলের পরে এর সঙ্গে BJP অভিযোগগুলো জানেই না। তদন্ত কি সমানভাবে হচ্ছে তদন্ত- নাকি তদন্তে আলতো একটা ঈশান কোণে কালো মেঘ দেখা যাচ্ছে? অবশ্যই হবে। তদন্ত না হওয়ার কোনো কারণ নেই। আপনি নির্মল ঘোষের উদাহরণ দিলেন, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তার ছেলেকে কেন গ্রেপ্তার করা হয়েছে? একটু সময় দিন না। যিনি আমি তো আর ইনভেস্টিগেশন অফিসার নই, আমি পুলিশেও কাজ করি না, আমি বলতে পারবো না। কিন্তু তার ছেলে গ্রেপ্তার হয়েছে। এই প্রশ্নটা আমার এবং নয়, খোদ অভয়ের মা বারে বারে তুলেছেন যে আমরা- কেন এখনো পর্যন্ত নির্মল ঘোষ গ্রেফতার হচ্ছেন না। এর জবাব পুলিশকে দিতে হবে, পুলিশ দেবে। কিন্তু নির্মল ঘোষের ছেলে তো গ্রেপ্তার হয়েছে, সেও অপরাধী, সেও অপরাধের সঙ্গে যুক্ত। নির্মল ঘোষের পুত্র হওয়ার জন্য বা বিগত বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য বা শিবির বদল করার চেষ্টা করার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়নি, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং আগামী দিনে আরও যারা এরকম আছেন বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত, কোন শিবিরে আছেন না আছেন জানার দরকার নেই, তাদের বিরুদ্ধে গ্রেপ্তার হবে। সময় লাগবে, কারণ প্রমাণ দরকার। এতদিন এরা ক্ষমতায় ছিল, প্রচণ্ড প্রভাবশালী, এরা প্রচণ্ড প্রভাবশালী। এখানে আমাদের ঠিক, আমি বলছি এই একই কথাগুলো কি যারা বিজেপির থেকে পতাকা নিয়ে রাজ্যসভায় তারা সাংসদ হয়ে গেছেন তাদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর কি? আমি অর্ণব স্যার কাছে উত্তর দেব। হ্যাঁ। যারা 3 জন সাংসদ হয়েছেন তাদের মধ্যে 2 জনের বিরুদ্ধে তো কোনো অভিযোগ কেউই করেনি, বিজেপি থেকেও কখনো হয়নি। একজনের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু কেন্দ্রীয় concrete মন্ত্রী যে অভিযোগ করেছেন। হ্যাঁ, কংক্রিট যে অভিযোগ, হ্যাঁ। সে যেমন নির্মল ঘোষের বিরুদ্ধে আছে, যেমন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আছে, সে ধরনের অভিযোগও তার বিরুদ্ধে নেই। কিন্তু হ্যাঁ, এটা অ্যালিগেশন আছে, তদন্ত না, আমি বলছি রাজ্যে জাতীয়, আমি বলছি কেন্দ্রের মন্ত্রী যখন বলছেন তিনি তো হাওয়ায় কথা বলছেন বলে আমরা ধরে নিতে পারি না। নিশ্চয় যথাযথ অভিযোগ রয়েছে, সারবত্তা রয়েছে বলে তিনি বলেছিলেন, কিন্তু সেই তৎপরতা সমানভাবে দেখা যাবে তো? অর্ণব স্যার, তদন্তের গতি কখনো একরকম থাকবে না। সিবিআই তদন্তের গতি কখনোই একরকম থাকবে না, তদন্তের গতি স্লথ হবে, যেটা আপনি বললেন। কিন্তু বারবার করে আমি বলছি যে আমরা আলোচনাটা করছি নেতা বিধায়ক এদেরকে দিয়ে, তার উল্টো দিকটা দেখুন। তার উল্টো দিকে যে জনসমর্থনের জায়গাটা, যে লক্ষ লক্ষ মানুষ সমর্থন করেছে, তাদের যে আবেগ, তাদের যে ইনভলভমেন্ট, তাদের যে দলের সঙ্গে ইনভলভমেন্ট বলুন বা রাজনীতির সঙ্গে ইনভলভমেন্ট, বা তাদের দূর থেকে সমর্থন করা, এই সমস্তটা এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে 7 জন বলছেন, এদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে প্রিজনার অফ ওয়ার, মানে যুদ্ধবন্দী। তার মানে হচ্ছে এরা কোনো একটা পারপাস হয়তো সলভ করবে একটা সময়ের পর, এদের তো জনভিত্তি নেই। এরা 5 বছর বাদে যদি আবার ভোটে দাঁড়ায়, মমতা ব্যানার্জি হাত ছেড়ে আমি দিয়ে দাঁড়ায়, বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবেন। আমি বলছি আসবে সেটা না এরা। না, আমি বলছি সেটা কি আসবে না। কথার কথা নাকি সেই কথার মধ্যে বাস্তবে আসলে আন্তরিকতা আছে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো সার্টিফিকেট দিচ্ছেন, বাঘের মতন লড়াই করছেন অভিষেক বলে। একটা ট্যাকটিক্যাল একটা স্টেটমেন্ট, অত্যন্ত কৌশলী স্টেটমেন্ট, যে আপনারা যে বারবার করে বলছেন যে সমস্ত দোষ হচ্ছে একজনেরই দোষ, আপনাদের কারণ আমরা বলছি না কারা বলছেন। আমি দর্শকদের সামনে রাখবো যে কারা বলছেন যে যাবতীয় দায় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তারা দল ছাড়ছেন, শিবির বদলাচ্ছেন বা অন্য কারোর হাত ধরছেন, তার একমাত্র কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা বলছি না, কারা বলছেন দেখুন। অভিষেকের জন্যে অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে, সেটা অভিষেকের লিস্ট তো আমি বলতে পারবো না। তবে আজকে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জেলে গেলাম কেন? চলুন, কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। 100 বার। আপনি ছিলেন নাকি কাছে? আপনি মমতা ব্যানার্জির কাছে ছিলেন নাকি তখন ফোন করেছিল? ছিলেন? 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আর सुधरी रहोगा। लेकिन एक ईडी समन आते ही अगर आप चले जाओगे तो ये साफ है कि आप लड़ना नहीं चाहते हो, आप डरते हो, और डरते हो तभी झुकते हो। भाई अगर आपके पास कुछ है नहीं,
अगर मान लो सब कुछ आपका पक्ष में है तो आप जाओ, ईडी में मेरे को भी बुलाए, मैं तो भागा नहीं हूं। मेरे को 10 बार बुलाया, मेरे को सीआईडी बुलाया, मेरे को एसटीएफ बुला रहा है, मेरे को सीआईडी बुला रहा है, मेरे को स्टेट पुलिस, मेरे खिलाफ कितना एफआईआर हो चुका है? 20, 25, 30 एफआईआर हो चुका है, मुझे खुद मालूम नहीं है। मैं हाईकोर्ट में लिस्ट मांगा हूं कि डीजीपी को बोल के मेरे खिलाफ कितना एफआईआर हुआ है उसका लिस्ट दीजिए। अगर आप लड़ना नहीं चाहते हो, बट अगर आप हार ही मान गए और आपको लगता है कि भाई उनके पास जाएंगे तो ना ईडी टच करेगा, ना सीबीआई टच करेगा, ना पुलिस टच करेगा, हमारे लिए ईडी का प्रोटेक्शन महत्वपूर्ण नहीं है। অরিন্দম আচার্য, দেখুন, আপনারা যেটা আলোচনা করছেন, আমি রাজনীতি সম্পর্কে যারা বক্তব্য রাখলেন আমি সেই ব্যাপারে যাচ্ছি না। আমার শুধু দুটো প্রশ্ন আছে। এই যে অনুব্রত মণ্ডল যে কথাটা বলেছে, কালকে দেখলাম 3 কোটি না কত টাকা করে দিতে হয়, 40,000 40 লক্ষ টাকা এই করেছে। আচ্ছা, এটা কি মিথ্যা? মিস্টার মদন মিত্র যে বক্তব্যটা বলছেন এটাও কি মিথ্যা? আচ্ছা, এবার আপনাকে বলি, মদন মিত্র কেন গেলেন? যেই ওনার ওয়াইফ এবং ছেলের নামে সমন গাছে ছুটে চলে গেছে। আচ্ছা, রাজনীতিবিদরা না জানি আজকে সুইচ ওভার করে যাচ্ছে। সুব্রবাবু, আমি আপনাকে দুটো জিনিস প্রশ্ন করছি, আপনি বলুন তো, যে প্রশান্ত বর্মন কি কোনো সুইচ ওভার করে কোনো দলে গেছে? এখন পর্যন্ত অ্যারেস্ট হলো না। একটা খুনের আসামি 2 মাস 9 দিন হয়ে গেল, একটা ভিডিও, কেন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি? আপনি বলতে পারবেন আমাকে? আমি আপনাকে বলছি, গাড়িয়াধার যে জয়ন্ত সিং, যার বাড়িটা নিয়ে এত বড় ঘটনা, হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে, সেই বাড়িটা কেন এখন পর্যন্ত আজকে ভাঙতে হচ্ছে, পারছে না? কারণ আমি আপনাদের বলছি, এটা কি আজকে দলের ওই বিদ্রোহী দলের কাছে আজকে যুক্ত হয়েছে? আমি বলতে চাচ্ছি, আজকে এই কদিনের মধ্যে, যেমন আপনি যদি আমাকে বলেন আজকে যাদবপুরের এলাকায় একটা বাড়ি সামান্য পরিবর্তন করবে, সেখানে গিয়ে দাদাগিরি করছে বিজেপির ছেলেরা। আজকে কালিকাপুরে একটা ক্লাব দখল শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায়, আসানসোলে দেখুন তারা কারা করছে। কেন লোকগুলো আজকে লোকাল পুলিশ স্টেশনে যাচ্ছে না? কেন আজকে সাংবাদিকদের কাছে কান্না করছে? কেন আপনারা সেই সমস্ত প্রচার করছেন? তার মানে এক সংখ্যক পুলিশ, আরে ভাই, পুলিশ শান্তনু সিনহা বিশ্বাস এখন দেখছি। আমি বলছি যে এতগুলো কেন প্রশ্ন তুললেন অরিন্দম আচার্য, নিঃসন্দেহে প্রত্যেকটার উত্তর দেবার দায়িত্ব এবং দায় যার রয়েছে, সেটা হচ্ছে রাজ্যে যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছে তারা। দেখুন, এই রক্তের কালোবাজারির ক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে, তদন্তে কতদূর পর্যন্ত তদন্তকারীরা যান এবং কি চমকে দেওয়ার মতন তথ্য সামনে আসে, অবশ্যই সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।